আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরদের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের আমাদের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার মিনহাজ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই জানতে চাই, আজকের দিনে স্তন ক্যান্সারকে কেন অন্যতম বড় স্বাস্থ্য ঝুঁকি বলা হয়? 2020 পর্যন্ত সারা বিশ্বে মহিলাদের 1 নম্বর ক্যান্সার ছিল স্তন ক্যান্সার, কিন্তু আমাদের দেশে ছিল না। আমাদের দেশে ছিল জরায়ুমুখ ক্যান্সার, যেটা সার্ভাইকাল ক্যান্সার বলে। কিন্তু 2020-এর পর থেকে আমাদের দেশেও সারা বিশ্বের মতো 1 নম্বর ক্যান্সার হিসেবে দেখা দিচ্ছে। এটা অনেক ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার দেখা দিচ্ছে। কাজে এইটা এখন মহিলাদের, বাংলাদেশের মহিলাদের 1 নম্বর ক্যান্সার। জি। বাংলাদেশে এই ব্রেস্ট ক্যান্সার বাড়ার মূল কারণগুলো কি কি? এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে সারা বিশ্বের মতো আমাদের দেশে এখন পরিবর্তন আসছে। আপনি জানেন যে আমরা এখন ডিসডেভেলপিং কান্ট্রি থেকে আমরা এখন ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত হয়েছে। আমাদের জীবনযাত্রার মান বাড়ছে। এটা আধুনিক নগরায়নের একটা ধরেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন। যে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে নগরায়নের সাথে সাথে মহিলাদের খাবারের রুচি, জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, তারপর প্রাত্যহিক জীবনযাত্রা সবকিছু পরিবর্তিত হয়। মহিলারা সাধারণত আমাদের দেশে যে অন্যান্য শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার পরে, যার ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এখন তাদের জীবনের পরিবর্তন আসছে। কীরকম পরিবর্তন? যখন তখন তারা লাইফস্টাইলটাকে অনেক ইজি করে নিয়ে আসার প্রবণতা, যার ফলে কিছু কিছু পরিবর্তন খুবই গ্রহণযোগ্য। যেমন ধরেন সন্তান নেওয়ার ব্যাপারটা, দেরিতে সন্তান নিতেছেন, সন্তান নেওয়ার পরও আবার তারা স্তন দান করতেছেন না, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না। 3 নম্বর হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে, যেমন ধরেন অ্যালকোহল বা স্মোকিং, সেটা তো আছে। তার মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে, যে খাদ্যাভ্যাস, খাদ্যের যে রুচিবোধ, যেটা হচ্ছে এখন হাই কোলেস্টেরল যুক্ত খাবার। তারপরে ধরেন আমাদের দেশে মহিলাদেরও এখন মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, ওবেসিটি যেটা, সেটা বাড়ছে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দৈহিক কায়িক পরিশ্রম যেটা, সেটা কমে গেছে। এখন জীবনযাত্রা কায়িক পরিশ্রমের হাত অনেক কমে গেছে। এটা কিন্তু কায়িক পরিশ্রমের ব্যাপারটা কিন্তু গ্রামাঞ্চলের দিকে কমে গেছে। এখন দেখা যাচ্ছে আগে যারা একজন মহিলা, গ্রামে একজন মহিলা সারাদিন ব্যস্ত থাকতো গৃহস্থালী কাজে, এখন কিন্তু সে ব্যস্ত থাকতেছে না। সে কি করতেছে? একজন তার সহকারী নিচ্ছে, যার ফলে সে নিজের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। প্লাস অতিরিক্ত শর্করা জাতীয় খাবার ফলে যে তাদের মুটিয়ে যাচ্ছে, মুটে যাওয়ার ফলে তারা ওবেসিটি যার ফলে এটা একটা কারণ। এগুলি পাশাপাশি ধরেন অন্যান্য আরো অনেকগুলি কারণ আছে, যেমন ধরেন অ্যালকোহল জাতীয় জিনিস, তামাক, এগুলো একটা ব্যাপার আছে। এরকম অনেকগুলি কারণ আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ পিল। এগুলি এখনো করার প্রবণতা অনেক বেড়েছে। সন্তান নেওয়ার প্রবণতা অনেক কমছে, যার ফলে এগুলি অনেক বাড়ছে। স্তন ক্যান্সার এটা কি শুধুমাত্র মেয়েদের হয়? আমরা জানি মেয়েদেরই হয়, বাট এটা কি ছেলেদেরও হয়? মূলত মেয়েদের বলা হয় যে মাত্র <1%, মানে শতকরা 1 ভাগেরও নিচে হচ্ছে পুরুষদের হয়। এই তথ্যটা কি ইন্টারন্যাশনাল নাকি আমাদের সারা দেশে, সারা পৃথিবীর জন্য? আমাদের দেশে 1%, <1% হচ্ছে, মানে শতকরা 1 ভাগেরও কম হচ্ছে পুরুষদের, আর মূলত সেটা মহিলাদের। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সেটা সার্ভাইভাল রেটটা বা রেশিওটা কিরকম? আপনি জেনে খুব খুশি হবেন যে
এখন ক্যান্সারের যে এই প্রাথমিক পর্যায়ে যেটা আছে, আপনি জানেন যে সব ক্যান্সার 4টা পর্যায় আছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়। প্রথম এবং দ্বিতীয় পর্যায়কে বলা হয় যে প্রাথমিক পর্যায়। এই পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে এটা খুবই ভালো ব্যাপার যে একেবারে সম্পূর্ণ কিউর হয়ে যায়, মানে ভালো, পুরোপুরি ভালো হয়ে যায়। তৃতীয় এবং চতুর্থ একটু সমস্যা হয়। যদি প্রথম প্রাথমিক পর্যায়ে যদি এই স্তন ক্যান্সার ধরা পড়ে এবং সে যদি সুচিকিৎসা প্রাপ্ত হয় তাহলে কিন্তু পুরোপুরি কিউর হয়ে আছে। সার্জিক্যাল অঙ্কোলজির দৃষ্টিতে প্রতিরোধকমূলক চিকিৎসার গুরুত্ব কতটুকু? সার্জিক্যাল অঙ্কোলজিতে আসলে আমরা বলি যে আমরা তো আসলে ক্যান্সার হয়ে যাওয়ার পরে চিকিৎসা দেই সাধারণত। প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা তো আছে, যেমন ধরো যদি আপনি জানতে চান কীভাবে প্রতিরোধ করা যাবে, এর বেশ কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে যে যদি ক্যান্সার যাদের হওয়ার প্রবণতা আছে, যা আমি ইতিমধ্যে বলেছি যে সমস্ত কারণে ক্যান্সারগুলি হয় সেগুলো যদি আমরা আমাদের জীবনে না হওয়ার জন্য এগুলি ব্যবস্থা গ্রহণ করি, যেমন ধরেন সময় মতো বিয়ে করা, সময় মতো বাচ্চা নেওয়া, কন্ট্রাসেপটিভ পিলকে যতটা সম্ভব অ্যাভয়েড করা, তারপরে স্বাস্থ্যকর খাবার উপাদান গ্রহণ করা, তারপরে স্তনদান করা, তারপরে কায়িক পরিশ্রম করা, মুটিয়ে যাওয়া যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের সব ক্যান্সারের মতো এই ক্যান্সারও কমে যাবে। আর যদি আমরা রেগুলার স্ক্রিনিংয়ের মধ্যে থাকি, স্ক্রিনিং মানে হচ্ছে যখন আমরা ক্যান্সার হওয়ার আগেই যদি আমরা ধরে ফেলতে পারি, হ্যাঁ, তখন যদি ধরে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু মানে আর্লি ডিটেকশন এবং এক্সামিনেশন যদি আমরা ফলো করি, এর অনেকগুলি পথ আছে। যেমন ধরেন আমাদের দেশের জন্য সারা বিশ্বে 45 বছর বয়স, আর আমাদের দেশের জন্য 35 বছর বয়সে প্রত্যেক নারীকেই একবার করে ম্যামোগ্রাম করতে হবে। বছর না, লাইফ টাইম প্রথমে করে ফেলতে হবে, একবার করে ফেলতে হবে। আর যদি কোনো পরিবারে স্তন ক্যান্সারের নিদর্শন থাকে, মা, খালা, ফুফু এদের যদি থাকে, ওই মহিলাদের যেই বয়সে ক্যান্সার হয়েছে তার 10 বছর আগের থেকে তাকে স্ক্রিনিং করতে হবে। সব মহিলাদেরকে একবার করে 35 বছরের মধ্যে একটা ম্যামোগ্রাম করে ফেলতে হবে। এবং যাদের হাই রিস্ক যারা আছে তাদেরকে ইয়ারলি ফলো আপ করতে হবে। এইভাবে আমরা সহজেই খুব আর্লি স্টেজে বা হওয়ার আগে ধরে ফেলতে পারবো। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে রোগীর জীবন রক্ষা কতটা সহজ হয়? আমরা ইতিমধ্যে বলেছি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পুরোপুরি কিউর হয়ে যায়। সাধারণত আমরা এটাকে বলি সার্ভাইভাল রেট, বেঁচে থাকার প্রবণতা। এটা সার্ভাইভাল রেট ধরেন একেবারে প্রায় 95-এর উপর পড়ছে। তার মানে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ বিষয়টাও আমাদের খুব জোরদার করতে হবে যাতে আমরা এটা বুঝতে পারি এবং যাতে আমাদের এই রোগটা থেকে আমরা বাঁচতে পারি। কোন ছোট পরিবর্তনগুলো স্তন ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে? আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা আগে বলতে চাই যে কেন আমাদের প্রথমে ধরা পড়ে কম আমাদের দেশে। একটা হচ্ছে অসচেতনতা। আমাদের সকলের, আমাদের নারীদের মধ্যে, বিশেষত গ্রামাঞ্চল নারীদের মধ্যে একটা প্রবণতা আছে যে ব্যথা, যে ব্যথা না হইলে তারা আসতে চায় না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে স্তন ক্যান্সার কিন্তু ব্যথা নিয়ে আসে না প্রথমে, সেটা অন্যভাবে আসে। আর যখন ব্যথা নিয়ে কোনো স্তনের কোনো সমস্যা ব্যথা নিয়ে আসবে তখন সে দেখবে ভালো, খারাপ কিছু না। যদি ব্যথা ছাড়া কোনো কিছু আসে, যেমন ধরেন চাকা হওয়া, নিপুল বা বোটার থেকে কোনো রস ঝরা, তারপরে চামড়ার মধ্যে কোনো পরিবর্তন আসা, বড় হয়ে যাওয়া, এইগুলি যখন আসবে তখন এগুলো হচ্ছে আর্লি সিমটম। মানে ব্যথামুক্ত কোনো দলা বা চাকা স্তনে দেখা দিবে, চামড়ার কোনো পরিবর্তন দেখা দিবে, নিপুল বা বোটা থেকে রস বেরিয়ে আসবে ইত্যাদি সমস্যা যদি হয়, অথবা বগলের নিচে কোনো চাকা দেখা দিবে, স্তন বা বগলের নিচে কোনো চাকা দেখা দিবে, এইগুলি যখন আসবে তখন আমরা প্রথমে খুব সহজে চিন্তা করবো যে এটা সমস্যা আছে। স্তন ক্যান্সার শনাক্তে কোন টেস্ট সব থেকে নির্ভরযোগ্য? এটাকে বায়োপসি বলি আমরা। এটা একটা মোটা সুই দিয়ে রস নিয়ে আমরা একটা পরীক্ষা করি, এটাকে বলে ট্রু কাট বায়োপসি আর কি। ওই বায়োপসি করে যদি ধরা পড়ে কনফার্ম হয়, ওইটাই আসলে কনফার্ম হয়। হ্যাঁ, যেটা বলছিলেন বায়োপসি কতটা অপরিহার্য এবং কখন এটি করা হয়? বায়োপসি অত্যন্ত জরুরি। বায়োপসি ছাড়া কখনোই ক্যান্সার বলা যাবে না। এমন অনেক টিউমার আছে। প্রথম কথা হচ্ছে যে বুকে স্তনে কোনো চাকা আসলে তাহলে সব ক্যান্সার কিন্তু না, খুব অল্প সংখ্যক ক্যান্সার। স্তনের মধ্যে যত টিউমার হয় তার
ধরেন 10% মাত্র ক্যান্সার হয়, আর 90% অন্য কিছু। তার মানে টিউমার হওয়া মানে এটা ক্যান্সার দিকে গেছে, এটা বলা যাবে না। কাজেই এটা কি খারাপ ক্যান্সার নাকি সাধারণ টিউমার বা টিউমার অন্য কিছু, এটা প্রমাণ করার জন্য আপনার বায়োপসি করতে হবে। বায়োপসি করে আমরা বুঝতে পারবো। এখন কথা হচ্ছে বায়োপসি কখন আমরা করবো? যে কোনো টিউমার হলে কি আমরা বায়োপসি করবো না, সেটা করার জন্য আগে প্রথমে ম্যামোগ্রাম করতে হবে। 3টা জিনিস করতে হবে, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, স্তনের আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, আর একটা হচ্ছে একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক তার এক্সাম পরীক্ষা করে তার স্তনটা পরীক্ষা করবে। এই 3 জনের সমন্বয়ে যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা সাসপিশাস বা সম্ভাবনা আছে, তখন আমরা বায়োপসি করতে পারবো। এটা কতগুলি ক্যাটাগরি আছে, এটাকে মেডিকেলের ভাষা বাইরেটস বলে, যে একটা ইমেজিং মানে আলট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাম করে একটা নির্দিষ্ট প্রয়োজন আছে যে আমরা বাইরেটস 1 থেকে 6 পর্যন্ত হয়, 3 বা তার উপরে উঠলে তখন আমরা বায়োপসিতে যাই। কাজে ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্তনকে নিজের থেকে পরীক্ষা করাটা খুব জরুরি। সে পরীক্ষা করে দেখতে হবে যে হ্যাঁ এটা বায়োপসি লাগবে অথবা সেটা লাগবে না। সার্জারির আধুনিক কৌশলগুলো এখন কতটা রোগী বান্ধব? সার্জারি বর্তমান যে স্তন ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতি আমরা সার্জনরা করছি তা অত্যন্ত রোগী বান্ধব। একটা সময় ছিল আমরা যদি আজকে থেকে 10-12 বছর আগেও চিন্তা করতাম, তখন একমাত্র চিকিৎসা ছিল স্তন ফেলে দেওয়া, কিন্তু এটা এখন আর বিশ্বব্যাপী এটা প্রচলিত এবং এটা পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে স্তন ক্যান্সারের চিকিৎসা পুরো স্তন না ফেলে দিয়েও করা সম্ভব, এবং না ফেলে দিয়ে বা ফেলে দিয়ে তার যে রেজাল্ট পরিণতি প্রায় কাছাকাছি। কাজেই একটা নারী আপনি জানেন নারী স্তন সম্পূর্ণ ফেলে না দিয়ে শুধু টিউমারটি অপসারণ করেও তার চিকিৎসা করা সম্ভব। বিশ্বমানের চিকিৎসা আমাদের বাংলাদেশে হচ্ছে? জি, অবশ্যই বিশ্বমানের চিকিৎসা হচ্ছে, এবং যত রকমের অ্যাডভান্স চিকিৎসা আছে সব ধরনের আছে। যেমন একটা এই স্তন ক্যান্সারের চিকিৎসা 4 রকম হয়, একটা সার্জারি হবে, একটা কেমোথেরাপি হবে, একটা রেডিওথেরাপি হবে, আর একটা হরমোন বা টার্গেটেড থেরাপি। এই 4 রকম চিকিৎসা এখন আমাদের দেশে আছে এবং সুপ্রচলিত আছে। এবং সার্জারির মধ্যে আমি একজন বিশেষজ্ঞ সার্জন হিসেবে বলতে পারি, বিশ্বের সব দেশের মতো আমাদের দেশে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সার্জারি পদ্ধতি আমাদের দেশেই হচ্ছে। আমি এখানে একটু অ্যাড করাতে চাই আপনাকে দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অনেক রোগীরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য যায়। সো অনেকের কাছ থেকে বলতে শোনা যায় যে আমাদের দেশে পর্যাপ্ত সুবিধা, ডাক্তারদের সক্ষমতা এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা এটা অনেক সময় পাওয়া যায় না। সো দর্শকদের জানার জন্য এটা একটা তথ্য যদি আপনি দিতে পারেন যে আমাদের কতখানি সক্ষমতা আছে। আসলে এটা সুন্দর করে কোশ্চেন করছেন, এটা একটা খুবই একটা বার্নিং কোশ্চেন যে আমাদের দেশ থেকে যে রুগী, যত রুগী বিদেশে যায় তার একটা সিংহভাগ যাচ্ছে শুধু ক্যান্সার রুগী। এখন প্রশ্ন আসছে যে এটা কি আমাদের সক্ষমতার অভাব নাকি আমাদের রুগীরা আমাদের প্রতি আস্থাহীনতা ভুগতেছে? আমি বলবো যে পুরোপুরি সম্পূর্ণ রোগীদেরকে দোষ দেওয়া যাবে না, আমাদের ডাক্তারদেরকে দোষ দেওয়া যাবে না। এটা অনেকগুলি ফ্যাক্টর আছে, যেমন ধরেন চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা যেমন আছে, তারপরে অসচেতনতার ব্যাপার আছে। আমি স্তন ক্যান্সার নিয়ে যদি আমি আলাপ করি, যে আমাদের দেশে আমি আমার ব্যক্তিগত চিকিৎসায় দেখেছি অনেক রুগী জানেই না এখনো পর্যন্ত যে বাংলাদেশে সর্বাধুনিক চিকিৎসা ক্যান্সার চিকিৎসা হচ্ছে এবং সেটা গত 10-12 বছরের মধ্যে খুবই ডেভেলপড করছে। আপনি 10 বছর আগের কথা বলেন সেটা ভিন্ন জিনিস। গত 10 বছরের মধ্যে এই ক্যান্সার চিকিৎসায়, বিশেষ করে স্তন ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আমাদের দেশে সাধিত হয়েছে। এখন জানেন যে স্তন ক্যান্সার এখন আমরা যারা সার্জিক্যাল অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার সার্জন যারা, তারা এই চিকিৎসাটা এখন এমনভাবে করতেছে বিশ্বমানের চিকিৎসা দিতেছে, কিন্তু আমাদের দুঃখজনকভাবে এই তথ্য আমাদের সকল দেশবাসীর কাছে আমরা এখন এখানে মিডিয়ার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে না? অবশ্যই একটা গুরুত্ব থাকতে পারে, এবং আমরা বলবো যে এটা আমাদের একটা দুর্বলতা যে আমরা আমাদের তথ্য ছড়াই দিতে পারি না একটা। তবে পাশাপাশি আমি এটাও বলবো যে শুধু চিকিৎসা ব্যবস্থা থাকলেই হবে না, সেটা যে রোগীদের অ্যাক্সেস, সেখানে যাওয়ার যে তাদের সুবিধা, মানে তাদের সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার যে তাদের মানে তারা কি পারবে কি পারবে না সেটা সক্ষমতার কিন্তু একটা ব্যাপার আছে। ধরেন আমি যদি বলি
যে আমি অলরেডি বলেছি যে 4টা ধাপ আছে চিকিৎসা, সার্জারি করা, কেমোথেরাপি নেওয়া, রেডিওথেরাপি নেওয়া, তারপরে যে টার্গেটেড বা হরমোন থেরাপি নেওয়া। এর মধ্যে এক বা একাধিক এই আমাদের কিছুটা অপ্রতুলতা আছে। যেমন রেডিওথেরাপি, এটা আমাদের একটু অপর্যাপ্ততা আছে, অপ্রতুলতা আছে, এটা আমাদের স্বীকার করতে আমাদের কোনো দোষ নেই। যে আমাদের একটা সার্জারি আমরা করে দিচ্ছি, কেমোথেরাপি পাচ্ছি, কিন্তু রেডিওথেরাপির জন্য যে পরিমাণ মেশিন আমাদের থাকা দরকার, যেমন আমাদের দেশে এখন 18 কোটি লোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের দেশে এখন 200টা মেশিন থাকার কথা রেডিওথেরাপি। আনফর্চুনেটলি সরকারি এবং বেসরকারি মিলে 25 থেকে 25টার মতো মেশিন। সরকারি পর্যায়ে কতগুলি আছে? সরকারি পর্যায়ে এখন এই মুহূর্তে ফাংশনিং আছে 4টা বা 3টা। এই অক্ষমতা আসলে এই দায়টা সরকারিভাবে কি সরকারের না? এটা সরকারি বলা মুশকিল, এটা অনেক মাল্টিফ্যাক্টোরিয়াল বিষয়। যে সরকার এটাতে লেন্দি প্রসিডিউর, অনেক দামি মেশিন এবং এগুলি ক্রয় করা যে বিভিন্ন নীতিমালা যে শাখা আছে, এগুলি সহজে কেনা একটু ডিফিকাল্ট, লং টার্ম লাগে। তারপরেও আমাদের মন্ত্রণালয় বলেন অথবা আমাদের বিভাগেরও কিছুটা ইয়ে তো আছে, সমস্যা তো আছে। যদি আমরা আরো একটু সচেতন হইতাম, মানে সেটার কি যে তথাকথিত আমলাতান্ত্রিক জটিলতা, সেটা একটা তো আছে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা। তার চাইতে বড় যে আমাদের প্রকৃতি এরকম যে কোনো জিনিস পারচেস করতে গেলে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, চাইলে এটা পারা যায় না। আর সবচেয়ে বড় কথা যে আরেকটা হচ্ছে যে আমাদের যে সরকারি পর্যায়ে যতগুলি মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজগুলির মধ্যে মাত্র 2 থেকে 3টা মেডিকেল কলেজের মেশিনগুলি এখন ফাংশনিং আছে। বাকিগুলিতে আমরা এখন দিতে পারি নাই, বিভিন্ন কারণে দিতে পারি না। এগুলি যদি আমরা দিতে পারতাম এবং প্রাইভেট সেক্টর যেগুলো আগে আসছে, যদি সবগুলিতে আমরা পারতাম, তাহলে কিন্তু আমাদের যে বাইরে যাওয়ার প্রবণতা অনেকখানি কমে যেত। স্তন সংরক্ষণমূলক সার্জারি বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আসলে কি? এটা ইতিমধ্যে আমি বলেছি যে একটা সময় ছিল যখন স্তন ক্যান্সারের চিকিৎসা ছিল সার্জারি বলতে সমস্ত স্তনটা ফেলে দিতে হতো, কিন্তু এখন আর সেটা দরকার নেই। এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে স্তন ক্যান্সার হলে যে অংশে ক্যান্সারটা হচ্ছে সেই অংশটা ফেলে দিয়ে তার চতুষ্পার্শ্বে একটা নর্মাল টিস্যু, স্বাভাবিক টিস্যু ফেলে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে ওইখানে রেডিওথেরাপি দিয়ে, কেমোথেরাপি নিলে বা হরমোন থেরাপি নিলে তার চিকিৎসা হয়ে যায়। এই যে স্তনকে রেখে দিয়ে চিকিৎসা করা, এটা কি হচ্ছে বলা হচ্ছে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। তো ব্রেস্ট সংরক্ষণ করে, স্তন সংরক্ষণ করেই চিকিৎসা করা যায়। কেমোথেরাপি এবং সার্জারি এই দুটো কম্বিনেশনটা বা সমন্বয়টা কিভাবে করা হয়? এটা হচ্ছে যে কেমোথেরাপি আপনি জানেন যে 4টা স্তম্ভের মধ্যে 2টা স্তম্ভ থাকে, সার্জারি আর কেমোথেরাপি। কিছু কিছু রুগীর প্রথমে কেমোথেরাপি দিতে হয়, এটা ডিপেন্ড করে যে কোন পর্যায়ে স্তন ক্যান্সার নিয়ে আমাদের নিয়ে আসলো। যদি তৃতীয় ধাপে চলে যায়, তখন কিন্তু আগে কেমোথেরাপি দিয়ে তারপর সার্জারি করতে হয়। অথবা এমন হয় যে আমরা যে ধরেন এমন কিছু আছে যে ওই যে আমরা কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর দেখি, স্তন ক্যান্সারের যে সব স্তন ক্যান্সার একই রকম না, এটা অনেকগুলি ফ্যাক্টর আছে। ভালো স্তন ক্যান্সার, খারাপ স্তন ক্যান্সার আছে। যে খারাপ কিছু যেমন ধরেন TNBC, যে 3টা মার্কার আছে, 3টা মার্কার 3টাই যদি নেগেটিভ হয়, অথবা হার পজিটিভ একটা আছে। আমরা 3টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখি যে PR এবং হার। যদি সবগুলি নেগেটিভ হয়ে যায় অথবা হার পজিটিভ হয়, তখন আমরা আগে কেমোথেরাপি দেওয়ার চেষ্টা করি। ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি, মানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি যেমন টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি কতটা কার্যকর? খুবই কার্যকরী। বিশেষ করে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা 3টা বায়োলজিক্যাল ফ্যাক্টর দেখি ক্যান্সারের, 3টা মার্কার দেখি। মার্কার দেখে যদি আমরা হার বলে একটা শব্দ আছে, মার্কার আছে, ওটা যদি পজিটিভ হয় তখন আমরা টার্গেটেড থেরাপি দিই। যেমন ধরেন টার্গেটেড থেরাপিতে আছে হারসেপ্টিন নামে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমরা প্রয়োগ করি। যদিও সেটা অনেক দামি, একসময় অনেক দাম ছিল, কিন্তু এখন সৌভাগ্যবশত আমাদের দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এখন উৎপাদন করছে, যার ফলে দাম অনেকখানি 1/3 চলে আসছে, যার ফলে এখন এটা টার্গেট নেওয়া যায়। এগুলি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে ক্যান্সার চিকিৎসা করার পর আবার পুনর্বার ফিরে আসে, যেটাকে রিকারেন্স বলে। এই রিকারেন্সটাকে প্রিভেন্ট করার জন্য, ওকে আটকে দেওয়ার জন্য, আবার যদি না ফিরে আসে, এই টার্গেটেড থেরাপিগুলি খুবই কাজ করে। মানে একটা ফলো আপেরও দরকার। হ্যাঁ, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপিগুলির জন্য খুবই কাজ করে। এই জন্য দীর্ঘমেয়াদী ফলো আপ এবং টার্গেটেড থেরাপি যদি হয়, এটা যদি ERPR পজিটিভ থাকে, তাহলে একটা ওষুধ আছে প্রায় 10 বছর খেতে হয়, খুবই কম দামি, কিন্তু 10 বছর খেতে হয়। এটাকে আবার পুনর্বার ফিরে আসতে বাধা দেয়, কাজে এটা আমরা সহজেই করতে পারি। পাশাপাশি যদি হার পজিটিভ হয়, তাহলে আমরা টার্গেটেড থেরাপি দিই, সেটাও রিকারেন্স বা পুনর্বার ফিরে আসাকে প্রতিরোধ করে।
দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন স্তন ক্যান্সার প্রতিরোধে কতটা কার্যকর? খুবই গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যে বলেছি স্তন ক্যান্সার তৈরি হওয়ার জন্য যে কতগুলি ফ্যাক্টর, তার মধ্যে একটা হচ্ছে কায়িক পরিশ্রম। আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। আমাদের সবারই, আমরা এখন নগর জীবনযাত্রার উন্নয়নের কাজের ফলে আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে। তো আমরা বলবো যে আমাদের মা বোনদেরকে বলবো যে কিছুগুলো করতে হবে। যেমন ধরেন যে আপনার বাসায় যদি 2টা কাজের লোক থাকে, সহায়তাকারী লোক থাকে, একটাকে আপনি বাদ দিতে পারেন, তার কাজটা আপনি নিজে করতে পারেন। এটা আপনার নিজের শরীরের জন্য দরকার। এবং 2 নম্বর হচ্ছে এতে আপনার আর্থিক সাশ্রয় হবে, সবচেয়ে বড় কথা। পাশাপাশি আপনার নিজের কিছু কাজও করলেন, প্লাস প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা করে হাঁটার অভ্যাস করতে হবে, সকালে অথবা সন্ধ্যার দিকে। এইভাবে যদি আমরা কায়িক পরিশ্রম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, ব্যায়াম করি, তাহলে সেটা আমাদের শুধুমাত্র ক্যান্সার না, অন্যান্য আমাদের মানসিক অবস্থা উন্নয়ন করতে আমাদের কাজ করে। স্তন দান কি ক্যান্সার প্রতিরোধে কোনো ভূমিকা রাখে সরাসরি? অবশ্যই গুরুত্বপূর্ণ। যে ক্যান্সার হওয়ার, যে স্তন ক্যান্সার হওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্তন না দেওয়া। স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এই যে যারা স্তন দেয় না, স্তন্যপান করায় না, তাদেরকে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই ক্ষেত্রে দুটো জিনিস তো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বাচ্চার, এটা তো একটা রাইটস, তারপরে হচ্ছে যে এই বাচ্চার পুরা স্বাস্থ্য সম্পদ, যেটা শুরুতেই যে গঠনটা হয় সেটা মায়ের বুকের দুধ থেকে আসে। মা এবং বাচ্চা উভয়ের ক্ষেত্রে সুস্থতার জন্য বুকের দুধটা অনেক অবশ্যই গুরুত্বপূর্ণ। আসলে সৃষ্টিকর্তা যে কোনো জিনিস আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা নির্দিষ্ট কাজ দিয়েছেন। স্তন শুধুমাত্র সৌন্দর্যের একটা অংশ নয়, এটা পাশাপাশি তার যে প্রধানতম কাজ সন্তানকে স্তন্যদান করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। যদি আমি সেটাকে প্রকৃতির বিরুদ্ধে যে বন্ধ করে দিই, তার প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ দিবে। প্রকৃতির প্রতিশোধ হিসাবে স্তন ক্যান্সার দেখা দেয়। আমরা যদি এটাকে নর্মাল যে ফাংশন করতে দেই, তাহলে কিন্তু আমাদের স্তন ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি, মানসিক চাপ রোগীর ঝুঁকিকে কতখানি বাড়িয়ে দিতে পারে? যদিও স্তন ক্যান্সারের তৈরি হওয়ার পিছনে মানসিক চাপ সেটা সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি, তথাপিও মানসিক চাপ এই সমস্যাকে আরো তীব্রতর করতে পারে। যদি আপনি মানসিক চাপ বেশি থাকে, তাহলে রোগীর চিকিৎসার ক্ষেত্রে এবং রোগীর চিকিৎসার ফলাফল পেতে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। ক্যান্সার রোগীরা চিকিৎসার সময় মানসিক শক্তি ধরে রাখবে কিভাবে? মানসিক, এটা 2টা জিনিস আছে। একটা হচ্ছে যে আপনার একবার ক্যান্সার ধরা পড়ার পরে তার সাথে রোগী নিজে এবং রোগীর পাশে যারা থাকবে, তার পরিবার, স্বজন, আত্মীয় স্বজন এবং তার কাছের লোকরা তা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। তাকে প্রথমত বুঝাইতে হবে যে আপনার ক্যান্সার হয়েছে, তার মানে আপনি সব শেষ হয়ে যায়নি। প্রথম কথা আমি আমার রোগীদেরকে যেটা বলি, দেখেন আপনার এমন একটা রোগ হয়েছে যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি হয়, কাজে আপনি একা এই রোগে আক্রান্ত হন না। আপনি সবচেয়ে বেশি যারা যে রোগটা আক্রান্ত হয়, আপনি সেটাতে হয়েছেন। আপনি এমন কোনো অনন্য রোগে আক্রান্ত হন নাই যে আপনি চিকিৎসা নেয়। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি চিকিৎসা পান, আপনি সম্পূর্ণ সুস্থ অর্জন করতে পারবেন। এই কথা বলার পর রোগীরা সাধারণত শান্ত হয়, বলে যে আপনার চিকিৎসা এই দেশেই সম্ভব এবং পরিপূর্ণ চিকিৎসা যদি আপনি নেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার রোগীর সবচেয়ে কাছের যারা আছেন, রোগীর স্বামী, রোগীর ছেলে, সন্তানাদি, ছেলে মেয়েরা যারা আছেন, আত্মীয় স্বজন, তারা যদি তাকে সাপোর্ট দেয়, ওই সময়টা তাকে যদি চিকিৎসাকে সাপোর্ট দেয়, তখন মানসিকভাবে তারা আরো বেশি ভালো করতে পারবে এবং চিকিৎসা তারা সুফল পেতে পারবে। পরিবারের সমর্থন রোগীর চিকিৎসায় আসলে গুরুত্বপূর্ণ, এটা আরেকটু আমরা যদি একটু শুনতে চাই। অবশ্যই আমি ইতিমধ্যে বলেছি যে চিকিৎসাকালীন এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। যে আপনি জানেন যে ক্যান্সারের চিকিৎসা 4টে ধাপ বা 4টি করা, সার্জারি করা হয়, কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয়, হরমোন থেরাপি খায়। তো এটা তো দীর্ঘ প্রসিডিউর এবং পাশাপাশি এটা একটা লং টার্ম ফলোআপে থাকা লাগে। এটলিস্ট 5 ইয়ার্স তো লাগবেই, 10 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত আমরা ফলোআপে, সারা জীবন ফলোআপে থাকা লাগে। কাজে এই দীর্ঘ সময় যদি আমি রোগীর পাশে থাকি, তাকে সমর্থন দিই, তাহলে সেটা চিকিৎসা লাগবে। পাশাপাশি আপনি জানেন যে চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন কেমোথেরাপি যখন নেয়, তখন তার চুল পড়ে যায়, সমস্ত শরীরে ফোসকা ওঠে, খাওয়ার রুচি কমে যায়, স্বাস্থ্য ভেঙে যায়। ওই সময় যদি তাকে সাপোর্ট না দেওয়া হয়, সে আরও ভেঙে পড়বে। তাকে যদি আমরা বুঝাই যে না, তোমার এই চুল পড়াটা যেটা হয়েছে সেটা সাময়িক, কয়েকদিন পর আপনার পরিপূর্ণ চুল উঠে যাবে। অসুস্থ যেটা হয়েছে এটা সাময়িক, স্বাস্থ্য যদি সঠিক চিকিৎসা করা, তুমি ঠিক হয়ে যাবে। সার্জারির পর যদি তাকে সুস্থ হওয়ার জন্য আমরা তাকে সমর্থন দিই,
সঠিক চিকিৎসা দিই, তাহলে সেটা মানসিকভাবে তো বলে শারীরিকভাবে সেটা ভালো কাজ করবে। আপনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেটা আমাদের ঢাকাতে মহাখালীতে। এখানে রেগুলারলি আমরা দেখি যে প্রান্তিক পর্যায়ের মানুষ, মহিলারা এবং খুবই অসহায় দরিদ্র গোছের মানুষের এখানে ট্রিটমেন্ট নিতে আসে। সো প্রান্তিক পর্যায়ে নারীদেরকে সচেতন করার জন্য আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি কার্যকরী? হ্যাঁ, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল এটা বাংলাদেশের একমাত্র ক্যান্সার, বিশেষ ক্যান্সার চিকিৎসার জন্য একমাত্র হাসপাতাল, তৃতীয় পর্যায়ে টারশিয়ারি লেভেলের। তো এখানে বাংলাদেশে একমাত্র স্তন ক্যান্সার বিভাগ আছে, যেখানে সম্পূর্ণ ডেডিকেটেড একটা ক্যান্সার চিকিৎসার জন্য। এখানে সব ধরনের চিকিৎসা আমরা দিতেছি এবং সমস্ত দেশ থেকে আমাদের এখানে চিকিৎসার জন্য আমাদের এখানে আসে। এবং আমরা গত 3 বছরের মতো সাকসেসফুলি এই বিভাগকে, এই ইউনিটটি রান করতেছি। আমি এখন ওই ইউনিটের প্রধান এবং আমরা প্রতিদিন রুগী দেখতেছি, চিকিৎসা করতেছি, ফলো আপ করতেছি এবং সমস্ত দেশ থেকে আমাদের এখানে রুগী আসতেছে। তো আমাদের এখানে আমরা সমস্ত দেশ থেকে রুগী পাই, একেবারে প্রান্তিক অঞ্চল রুগী আমরা এখানে পাচ্ছি। এবং আপনি খুশি হবে যে বাংলাদেশ সরকারের সুবিধায় আমরা প্রায় বিনামূল্যে আমরা এখানে যে চিকিৎসা দিয়ে থাকি। তাহলে এই সুযোগ নিয়ে আমরা সমস্ত দেশে চিকিৎসা করতে পারতেছি। তবে আমাদের এখানে তো আমাদের হাসপাতাল 500 বেড হাসপাতাল, যে পরিমাণ রুগী, সেই পরিমাণ রুগী আমরা আসলে চিকিৎসা দিতে পারি না। আমাদের ব্রেস্ট ইউনিটে ওভারবার্ডেন আমরা আসলে এই মুহূর্তে আমরা আরো প্রচারণা করে আমাদের রোগীর সংখ্যা বার করতে পারতেছি না, কারণ আমাদের এখন যে রোগী আছে সেই রোগী আমরা চিকিৎসা দিয়ে সক্ষমতা আমাদের যেটা করতে হবে এখন বিভাগীয় শহরগুলিতে এই স্তন ক্যান্সারের চিকিৎসাকে সুবিধা ছড়িয়ে দিতে হবে, তারপরে বিভাগ পর্যায়ে যারা আছেন তারা সেখানে চিকিৎসা নিতে পারবে। জেলা শহরগুলোতে আমাদের মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কি এই ইনিশিয়েটিভটা নিয়ে কিছুটা হলেও? হ্যাঁ আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মেডিকেল কলেজে, পুরাতন মেডিকেল কলেজ যেগুলো আছে বিভাগীয় পর্যায়ে, সেই কলেজগুলিতে কেমোথেরাপি ডিপার্টমেন্ট, মানে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট আছে। কিন্তু এগুলোকে এখানে কি আপনার ইন্টিগ্রেটেড এই পুরো ট্রিটমেন্টটা কি পাওয়া? না, ইন্টিগ্রেটেড নাই, এটা একটা ভালো প্রশ্ন যে এটা আমাদের একটা দুর্বলতা। আপনি জানেন যে ক্যান্সার চিকিৎসার যদি একটা ছাতার নিচে আনা যায়, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, সার্জারি যদি, এবং ক্যান্সারের যে রোগ নির্ণয়, ফলো আপ, এই সিস্টেম যদি একটা ছাতার নিচে বলে, আমরা যেটাকে বলি ওয়ান স্টপ সার্ভিস, এটা যদি করা যায় তবে খুবই ভালো হয় এবং রোগীদের জন্য সুবিধা হয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে এটা, আমাদের ক্যান্সার হাসপাতাল বা অন্য জায়গাগুলি এরকমভাবে গড়ে ওঠে নাই। এটা সরকার বা নীতি নির্ধারণ পর্যায়ে যদি এরকম করা হয়, প্রত্যেকটা বিভাগের পর্যায়ে হাসপাতালগুলি যদি ক্যান্সার চিকিৎসা, স্তন ক্যান্সার চিকিৎসার জন্য এরকম সবগুলি ডায়াগনোস, রোগ নির্ণয় থেকে শুরু করে পুরো চিকিৎসা এবং ফলো আপ একটা ছাতার নিচে ব্যবস্থা করা যায়, একটা প্রত্যেক ব্রেস্ট ইউনিট তৈরি করে, এবং সব ধরনের সুযোগ সুবিধা, কেমোথেরাপি ডিপার্টমেন্ট আছে। এটা কি খুব কঠিন কোনো কাজ রাষ্ট্রের? না, খুব কঠিন কিছু না, এটা সমন্বয় এবং উদ্যোগের দরকার। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, উদ্যোগ দরকার আসলে, এটা ওনারশিপ দরকার এবং এটা উদ্যোগ মিলিয়ে আসে, মানে একটা আপনার প্ল্যান এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বিষয়টাকে ওন করা। সো আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন বা ভবিষ্যৎ প্রজন্মের যারা নারীরা বিশেষ করে বা ইন জেনারেল সবার উদ্দেশ্যে এই ব্রেস্ট ক্যান্সার মান্থ অক্টোবরকে নিয়ে আমরা যে আয়োজনটা করেছি, সেখান থেকে আপনি বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের মা বোন এবং আমাদের নারীদের যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটা, স্তন ক্যান্সার, এটা সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে। পুরো অক্টোবর মাস বিশ্বব্যাপী সচেতনতা, স্তন ক্যান্সার সচেতনতার হিসাবে পালন করা হয়। তারই ধারাবাহিকতা আমাদের দেশে এখন অক্টোবর মাসে সে কাজ করা হচ্ছে। যে আমি আমাদের নারীদেরকে বলবো যে স্তন ক্যান্সারের প্রতি সচেতন হতে, এবং এটার জন্য যেটা করতে হবে যে 35 বছরের মধ্যেই অন্তত একবার করে হলেও ম্যামোগ্রাম করে ফেলতে হবে, এবং প্রত্যেকটা নারীকেই তার নিজের স্তনকে এক নির্দিষ্ট পদ্ধতি থেকে প্রতিদিন অন্তত গোসল করার সময়, প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে 1 বা 2 বার তার স্তনকে নিজেরা পরীক্ষা করেন। একটা বিশেষ নিয়মে আমরা শিখিয়ে দিই, সেই শেখানো নিয়মে তারা যদি স্তনকে পরীক্ষা করে দেখেন যে তাদের স্তনের মধ্যে কোনো পরিবর্তন হলো কিনা, কোনো চাকার উদ্ভব হলো কিনা, আর যদি সেগুলো অ্যাবনর্মালিটি দেখতে পান, কোনো অস্বাভাবিকতা দেখতে পান, তখন তারা যেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেয়ে তার এই সমস্যাটার সমাধান করে নেন, এবং এর মাধ্যমে তারা
খুব সহজেই এবং প্রাথমিক পর্যায়ে তাদের স্তন ক্যান্সার তারা দেখতে পারবেন। এবং স্তন ক্যান্সারের জন্য যে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজগুলি আছে সেগুলি পরিহার করে তারা যদি পরিহার করতে পারেন এবং সচেতন হন, তাহলে এই স্তন ক্যান্সার থেকে আপনারা সহজেই বাঁচতে পারবেন। আর যদি স্তন ক্যান্সার, দ্বিতীয় কথা হচ্ছে স্তন ক্যান্সার যদি হয়েই যায় তবে সেটা চিকিৎসা কোথায় নিতে হবে। আপনি জানেন যে সারা দেশের মতো আমাদের দেশেও আমাদের স্তন ক্যান্সারের এখন আমরা যে চিকিৎসা দিচ্ছি এটা সম্পূর্ণরূপে বিশ্বমানের, একেবারে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশেই সম্ভব। এবং আপনারা যদি জেনে খুশি হবেন যে আমরা এখন যে মূল্যে, যে স্বল্প মূল্যে যে চিকিৎসা দিয়ে থাকি সেটা যে কোনো বিশ্বের যে কোনো উন্নত দেশের সমান পর্যায়ে। এবং আমাদের দেশ থেকে যে এই স্তন ক্যান্সারের জন্য প্রতি বছর যে রুগীরা দেশের বাইরে চলে যাচ্ছে, মূল্যবান বৈদেশিক মুদ্রা আমাদের ব্যয় হয়ে যাচ্ছে, তা না করে যদি আপনারা আমাদের সেবা নেন এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে যেটা সম্ভব আমরা করতেছি সেই সুযোগ যদি আপনারা নেন, তাহলে আপনারা নিজেরা ভালো থাকবেন, পাশাপাশি অত্যন্ত মূল্যবান অর্থ যেটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে আপনাদের নিজেদের এবং বাংলাদেশ সরকারের, সেই থেকে আমার দেশ এবং আপনারা পরিবার সবাই বাঁচতে পারবেন। তা আমরা বলবো যে ক্যান্সার সচেতন হন, স্তন ক্যান্সার হওয়ার আগেই তা না হওয়ার জন্য প্রচেষ্টা চালান, এবং হয়ে গেলে আপনারা যথাযোগ্য জায়গায় যেয়ে বিদেশি চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাকে নিয়ে আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনের আমাদের নিয়মিত আয়োজনে আপনার এই মূল্যবান সময়, তথ্য, উপাত্ত এবং পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।